আমরা পড়াচ্ছিলাম কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম 5টা রুল আমরা প্রিভিয়াস 2 ক্লাসেসের মধ্যে দিয়েছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস কমপ্লিটিং সেন্টেন্স বোঝানোর জন্য। রুল নাম্বার 6 যদি কোনো সেন্টেন্সে ইফ থাকে, এটার উপর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা আসবেই দেখবা, ইফ যুক্ত সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে ইফ থাকে, ইফ যুক্ত সেন্টেন্সে ভালো করে দেখো, মাইনিউটলি একদম, ইফ যুক্ত সেন্টেন্সে এরকম দুটো পার্ট থাকবে, 1 2। ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকবে, মানে ইফ যুক্ত সেন্টেন্সে দুটো ক্লজ হবে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রধান বাক্যাংশ, যেটা কারো সাহায্য ছাড়া চলতে পারে, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। প্রথম যে অংশটা ইফ যুক্ত, দেখো ইফ যুক্ত সেন্টেন্স, ইফ যেখানে আছে ওই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর নিচের অংশটা হবে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি আরেকবার বলছি, ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট, এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন আরো ইজি কথায় আসি, ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে প্রথম যে অংশটা, এই অংশটা তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না, আর এই অংশটা সম্পূর্ণ প্রকাশ করতে পারবে। আমাদের একটা অংশ দেওয়া থাকবে, অন্য অংশটা করতে হবে। ম্যাক্সিমাম কেসের মধ্যে দেখা যাবে যে এই অংশটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি হবে, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথমে এই ক্লজটাতে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ওকে? আর দ্বিতীয় ক্লজটাতেও একই রকম, একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ওকে? এতটুকু পর্যন্ত বুঝছো? তাহলে ইফ যুক্ত সেন্টেন্সে দুটো পার্ট থাকে। এবার চোখ বন্ধ করে একটা স্ক্রিনশট নাও এই জিনিসটার। ইফ যুক্ত সেন্টেন্স কয়টা ক্লজ? দুইটা ক্লজ, প্রথম একটা পার্ট আবার দ্বিতীয় একটা পার্ট। প্রথম পার্টেও একটা সেন্টেন্স বা ক্লজ থাকে, দ্বিতীয়টাতেও একটা ক্লজ থাকে। কেমন? যদি ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজ, এই ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, হ্যাঁ, প্রেজেন্ট সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে, তাহলে দ্বিতীয় ক্লজটা এটা ফিউচার ইনডেফিনিটে হয়, ফিউচার ইনডেফিনিটে হয়। ইফ যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় ক্লজটা ফিউচার ইনডেফিনিটে হবে। দেখো দেখা যাচ্ছে কিনা, প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট, দ্বিতীয় ক্লজটা ফিউচার ইনডেফিনিট। কি থাকলে? ইফ থাকলে। ইফ যুক্ত সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে দ্বিতীয় ক্লজটা ফিউচার ইনডেফিনিট হবে। তাহলে আমরা সেন্টেন্সটা করার চেষ্টা করি। ইফ ইউ, সাবজেক্ট, ইফ ইউ go there, if you go there, ওকে? সাবজেক্ট হচ্ছে কি ইউ, ভার্ব হচ্ছে কি গো। এটা কোন টেন্স? গোটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। গো, ওয়েন্ট, গন, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট, ওকে? ইফ ইউ গো দেয়ার, আই, এবার তোমাকে ফিউচার ইনডেফিনিট করতে হবে। ফিউচার ইনডেফিনিটে কি থাকবে? দুটো ভার্ব থাকবে, একটা হচ্ছে শেল বা উইল, আর একটা হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে কি, আই শেল meet, MWT, you, I shall meet you. If you go there, I shall meet you, full stop. Now the sentence is complete. If you go there, I shall meet you. এটা কোন টেন্স? গো কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। এবার এটা কোন টেন্স কি বলতো? ফিউচার ইনডেফিনিট।
এটার আরেকটা ইজি নিয়ম হচ্ছে, এটা অবশ্য কোনো বইতে লেখা নাই মনে হয়, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে একটি ভার্ব থাকবে, দ্বিতীয় ক্লজে দুইটি ভার্ব হবে। প্রথম ক্লজে একটি ভার্ব, প্রথম ক্লজে একটি ভার্ব, দেখো একটি ভার্ব, দ্বিতীয় ক্লজে দুইটি ভার্ব। আন্ডারস্ট্যান্ড? এবার প্রথম ক্লজ প্রেজেন্ট হলে দ্বিতীয়টা ফিউচার হবে। তাহলে আমরা আরেকবার বলি, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজ, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় ক্লজ ফিউচার ইনডিফিনিট হয়। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় ক্লজ ফিউচার ইনডিফিনিট হয়। এবার ইংলিশে, if is present in a sentence, then there will be two clauses. One is principal, another one is subordinate. If the principal clause has present indefinite tense, then the second clause, the clause following it, will have future indefinite. So, আমরা কি সেন্টেন্স পেলাম? If you go there, I shall meet you. এখানে চাইলে তুমি শেলের পরিবর্তে উইলও দিতে পারবা, অথবা শেল উইল কোনোটা না দিয়ে ডাবল এল দিলে, কন্ট্রাকশন ফর্মে দিলে তার স্মার্ট আল, তাহলে বুঝাই গেল না যে তুমি কি দিচ্ছ। প্রথমটা আমরা এরকম আরেকটা সেন্টেন্স করে দিলি, যেমন ইফ হি, দেখো সাবজেক্ট প্রথমে কি আছে? ইফ, এটা হয়ে যাচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ হবে, এটা তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না। তাহলে ইফ হি কেমন? ডু হবে? হবে না, কেন? হি আছে। আমরা এটা কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি দিতে হবে? ইয়েস, থার্ড পারসন সিঙ্গুলার। ইফ হি ডাজ হিজ, তার, ইফ হি ডাজ হিজ হোমওয়ার্ক, if he does his homework, যদি সে তার ঘরের কাজ করে, হ্যাঁ, if he does his homework, কমা, হ্যাঁ, he will be, দেখো he will be, তাকে কি করা হবে? will be free, he will be free. যদি সে তার হোমওয়ার্ক করে, সে মুক্ত হয়ে যাবে, ফ্রি টু প্লে। ঠিক আছে? আমরা বাচ্চাদেরকে বলি, যদি তুমি তোমার হোমওয়ার্ক করো তাহলে কি তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইফ হি ডাস, দেখো এখানে আমাদের দরকার শুধু এটা, ডাসটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। সুতরাং পরের ক্লজটা খেয়াল করো, একটা উইল আর একটা মেইন ভার্ব, এটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট। একটা ভার্ব এখানে, তার মানে এখানে কয়টা ভার্ব? দুইটা। তুমি চাইলে এটাকে কন্ট্রাকশন ফর্মও লিখতে পারো। কি লিখতে পারো? হি উইল এর জায়গায় তুমি চাইলে এখানে অ্যাপোস্ট্রফি এটা দিলে হবে, হিল বি দেয়ার। ক্লিয়ার প্রথমটা? ওকে ফাইন। তাহলে দেখো আমরা আরেকটাতে আসতেছি, সেম রুল কিন্তু আরেকটা দেখাচ্ছি আমরা। ইফ যুক্ত সেন্টেন্স রেডি? ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে পাস্ট ইনডিফিনিট থাকলে, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে পাস্ট ইনডিফিনিট থাকলে, আই রিপিট, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে পাস্ট ইনডিফিনিট থাকলে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট থাকা মানে কি? যে ভার্বটা আমরা আগে দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে, এটাকে চেঞ্জ করে পাস্ট টেন্সে লিখতে হবে। ইফ হি go পাল্টে গেল, went there, if he went there, go এর past tense went, না? if he went there, went, দেখো past ফর্মে চলে আসছে, went there। তখন কি করতে হবে? এর আগের সেন্টেন্সটা তুমি খেয়াল করো, এখানে আমরা কি দিয়েছিলাম? উইল, না? মনে রাখতে হবে এখন এখানে সাবজেক্টের পরে চারটা ভার্বের যে কোনো একটা তুমি দিতে পারবা, উইল অথবা শ্যাল অথবা মে অথবা ক্যান। ঠিক আছে? ওই সেন্টেন্সগুলো তো তুমি চাইলে এটা দিতে পারতে ফিউচারের মধ্যে, উইল, শ্যাল, মে, ক্যান, কিন্তু এখানে সবগুলার এই ভার্বগুলার যে কোনো একটা পাস্ট ফর্ম দিতে হবে।
যেমন ক্যানের জন্য কুড, মেয়ের জন্য মাইট, শেলের জন্য শুড, উইলের জন্য উড। ওকে, এটা দেখতে হবে, এটা পাস্ট টেন্স, সুতরাং এখানে উইল, শেল, মে, ক্যান দেওয়া যাবে না। এই চারটা ফর্মের, এই চারটা ভার্বের পাস্ট টেন্স দিতে হবে, যেহেতু দুই দিক ব্যালেন্স করতে হবে, পাস্ট টেন্স মনে রাখতে হবে। তাহলে কি লিখবো আমরা? তাহলে আমরা লিখবো শি, সাবজেক্টের জায়গায় আমরা একটা দিলাম, ধরো হ্যাঁ, ইফ হি ওয়েন্ট দেয়ার, শি না, এবার উইলের সাথে কি উড, শি উড, একটা ভার্ব চলে আসছে। আমরা কি বলেছিলাম, একটা ভার্ব থাকলে দুটো ভার্ব হবে। শি উড বি, দেখো দুইটা ভার্ব, উড বি, মেইন ভার্ব হচ্ছে বি এখানে, হ্যাপি, শি উড বি হ্যাপি। ঠিক আছে, শি উড বি হ্যাপি। ইফ he went there, if he went there, she would be happy. If he went there, দেখো she would be happy না। if he sang, দেখো if you sang, কোন ভার্বের পাস্ট টেন্স? sing, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। if you sang, কমা I would, দেখছো, I would সংক্ষেপে লিখলাম আড, ঠিক আছে, আড ডাই, তুমি যদি গান করতে মারা যেতেন। such a bad voice, such a cacophonous voice you had, তাহলে if you sang, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, তারপর দুটো ভার্ব, 1 2, এটা কি শুড, উড, কুড, মাইট, আমরা কি দিলাম উড, আই উড, এটা উডের সংক্ষিপ্ত ফর্ম, আড ডাই। আর সবসময় মনে রাখবা যে কোনো মডেল অক্সিলারিস এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডেল অক্সিলারিস কোনটা? ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, দিস আর কল্ড মডেল অক্সিলারিস। তাহলে এদের পরে সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব বসে। এবার থার্ড রুল, এই রুলের মধ্যে আমরা দুইটা পড়লাম। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে মনে আছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরবর্তী ক্লজটা কি হবে? ফিউচার হবে। ইফ যুক্ত সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্সে থেকে বললাম, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় ক্লজে কি হবে বলতো? সাবজেক্ট, সাবজেক্টের পরে উড অথবা শুড অথবা কুড অথবা মাইট প্লাস মূল ভার্বের বেস ফর্ম। কেমন? এবার হচ্ছে নেক্সট ওয়ান, কেমন কি করতে হবে? এবার ইফ যুক্ত সেন্টেন্স, ইফ আসলো, ইফ যুক্ত সেন্টেন্সের মনে রাখো, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম পার্টে একটা সাবজেক্ট, সাবজেক্ট দিলাম আমরা, কেমন? ইফ আই, কেমন? এরপরে এখানে দুটো ভার্ব, 1 2, এটাকে আমরা বলি ইফ যুক্ত সেন্টেন্স। যদি দুটো ভার্ব থাকে, এতক্ষণ কয়টা ছিল মনে আছে? প্রথমটাতে ছিল কি, মিলাই নাও, প্রথম সেন্টেন্সটাতে ছিল গো আর দ্বিতীয় সেন্টেন্সটাতে ছিল ওয়েন্ট। তার মানে দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথম ক্লজে একটা ভার্ব ছিল, এই জন্য দ্বিতীয় ক্লজে কয়টা ভার্ব ছিল? দ্বিতীয় ক্লজে দুটা ভার্ব ছিল। এখন হচ্ছে এখানে দুটো ভার্ব চলে আসবে, দুটো ভার্ব চলে আসলে তখন আমরা পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট 1 2 3, তিনটে ভার্ব বসাবো, 1 2 3, এখানে দুটো ভার্ব তো এখানে তিনটে ভার্ব। ওকে, বেশিও হতে পারে, তবে অ্যাটলিস্ট তিনটে ভার্ব বসাতে হবে। এখানে কি হবে তাহলে? ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, দেখো খাতায়, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, ওকে, রিটেন যদি পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। খাতায় লিখো, সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে যদি পাস্ট পারফেক্ট থাকে, ওকে,
পাস্ট পারফেক্ট মানে দুটো ভার্ব, একটা হ্যাড হবে আর একটা মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। যেমন আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম, এখানে আই হ্যাড গন দেয়ার, আই হ্যাড গন দেয়ার, লুক কানের মধ্যে বাঁচতে হবে কথাটা। আই হ্যাড গন দেয়ার, হ্যাড গন দুটো ভার্ব, তার মানে এটা পাস্ট পারফেক্ট। কিন্তু পরবর্তী ক্লজটা খেয়াল করো, আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম, তখন এটা পাস্ট ইনডিফিনিট। যাক, এই সেন্টেন্সটা আমরা বোঝানোর জন্য বললাম। তাহলে এটাতে চলে আসি আমরা, ইফ আই হ্যাড, ওকে, এখনো পর্যন্ত এটা পাস্ট ইনডিফিনিট। একটা ভার্ব দেখো, ইফ আই হ্যাড গন আর্লি, ইফ আই হ্যাড গন আর্লি, যদি আমি তাড়াতাড়ি যেতে পারতাম। ইফ আই হ্যাড গন আর্লি, আই, ইফ আই হ্যাড গন আর্লি, আই, ওকে, আই দেখা যাচ্ছে, আই, এবার এখানে আমরা দিলাম আই উড, এখানে তুমি দিতে পারো আই মাইট, এখানে তুমি দিতে পারো আই কুড, আর কি দিতে পারো, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড। তাহলে আই মাইট অর্থ অনুসারে আই উড হ্যাভ, এটা অলওয়েজ হ্যাভ হবে, এখানে আর কিছু হবে না, মনে রাখবো অলওয়েজ হ্যাভ। কেন? কারণ এই মডেল অক্সিলারিজের গুলোর পরে ভার্বের কি বসে, বেস ফর্ম অফ দ্য ভার্ব বসে, এই জন্য এই জায়গাটা কখনো হ্যাজ হতে পারবে না, হ্যাড হতে পারবে না। আই উড হ্যাভ বলতে পারবে তুমি, ইফ ইউ নো লিটল বিট অফ ইংলিশ, মানে তোমার যদি একটু ইংলিশ গ্রামাটিক্যাল সেন্স থাকে, তুমি কখনো দেখবে এরকম সেন্টেন্স শুনবে না, আই শুড হ্যাড ইট, আই শুড কিলড হিম, ইটস দ্য রং সেন্টেন্স, আই শুড কিল। হ্যাঁ, হি শুড হ্যাভ, দেখো হি শুড হ্যাভ, এই দেখো, ওকে। তাহলে হ্যাভ এর পরে কি, আই উড হ্যাভ, ইফ আই হ্যাড গন দেয়ার আর্লি, তাহলে তিনটা ভার্ব দিতে হবে না, আমাদের দুটো ভার্ব আসছে। ইফ আই হ্যাড গন আর্লি, যদি আমি তাড়াতাড়ি যেতাম। আই উড হ্যাভ ম্যাট, ম্যাট কেন হয়ে গেল, মিটের পাস্ট পার্টিসিপল, হ্যাভ এর পরে মূল ভার্বের কি বসে, পাস্ট পার্টিসিপল বসে, তাহলে আই উড হ্যাভ ম্যাট ইউ, ঠিক আছে। ইফ আই হ্যাড গন দেয়ার আর্লি, আই উড হ্যাভ ম্যাট ইউ, আমি যদি যেতাম তাড়াতাড়ি তাহলে আমি তোমার সাক্ষাৎ পেতাম, কোনোটাই হয়নি। এই 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 সেন্টেন্সগুলোকে আমরা বলি কন্ডিশনালস, হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। অ্যান্ড এই কথাগুলো তখনই বলা হয় অ্যাকচুয়ালি যখন আসলে কোনোটাই হয়নি। না, তুমি যদি বলো ইফ আই হ্যাড, যেমন এই সেন্টেন্সগুলো দেখবে তুমি খুব বেশি প্রচলিত, আমাদের এখানে পরীক্ষায় প্রায় সময় আসে। ইফ, দেখা যাচ্ছে, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড, দেখো, ইনাফ মানি, MONEY, if I had enough money, if, right, subject কোনটা, I, verb কোনটা, had, okay, hadটা কোন tense, সেটা past indefinite, past indefinite। and তুমি দেখলা যে হ্যাড তো আগের সেন্টেন্সও ছিল, মনে আছে, এই যে একটু আগে যে সেন্টেন্সটা করলাম ওখানে তো হ্যাড ছিল, তাহলে ওটা তো পাস্ট পারফেক্ট ছিল, কিন্তু আমি এখানে বলছি এটা পাস্ট ইনডিফিনিট। কেন? কারণ এটার পরে আর কোনো ভার্ব নেই। খেয়াল করো, লুক এট দিস সেন্টেন্স, ইউ উইল ফাইন্ড দেয়ার ইজ অনলি ওয়ান ভার্ব, and I have given you a short version of this rule, মনে আছে, যেখানে আমি বলেছিলাম একটা ভার্ব থাকলে পরেরটাতে দুটো ভার্ব হবে। দ্যাট মিনস তুমি এখন শিওর যে এটা কি, এটা হ্যাড, there is only one verb, এটা হ্যাডটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, গট অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক না? তাহলে ইফ আই হ্যাড ইনাফ মানি, ইফ আই গট ইনাফ মানি, হ্যাঁ, আই উড, হ্যাঁ, have given, I would have given to him, I would have given to him. Understand? Write this sentence. Would have
গিভেন। দেখছো, যেহেতু হ্যাড আছে, উড হ্যাভ গিভেন, সবাই লিখে ফেলছে। দেখছি সবাই, ভেরি গুড। কিন্তু কেউ ধরতে পারলো না দ্যাটস এ রং সেন্টেন্স। দেখছো, এখানে কয়টা ভার্ব হয়ে গেছে? ওয়ান, এখানে কত? টু, এখানে কত? থ্রি। রং সেন্টেন্স। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে দুটা ভার্ব হবে শুধু। কি হবে এখানে? আই উড, হ্যাভটা হবে না, আর এন্ডটা হবে না। আই উড গিভ টু হিম, আই উড গিভ টু হিম। ইফ আই হ্যাড এনাফ মানি আই উড গিভ টু হিম। তার মানে কি? আই উড গিভ ইট টু হিম, আমি তাকে দিতাম। আই উড গিভ ইট টু হিম। ইফ আই হ্যাড এনাফ মানি আই উড গিভ ইট টু হিম। কেমন? আচ্ছা, পরীক্ষার খাতায় দেখবা এরকম অনেকগুলো সেন্টেন্স তুমি পাবা যেখানে ইফটা অ্যাবসার্ডিটি অর্থে ব্যবহৃত হয়। অ্যাবসার্ডিটি, যেমন ধরো, আমার যদি পাখির মতো ডানা থাকিত। ইফ, দেখো আমরা এরকম সেন্টেন্স আমরা পাবো, ইফ আই হ্যাড দ্য উইংস, ইফ আই হ্যাড দ্য উইংস, if I had the wings of a bird. লিখো, if I had the wings of a bird. যদি আমার পাখির মতো ডানা থাকিত। কোয়াইট ইম্পসিবল, পাখির মতো ডানা আমার কিভাবে থাকবে? ঠিক না? তাহলে এটা হচ্ছে কি? হ্যাঁ, আনরিয়েল পাস্ট, এটা অ্যাবসার্ড, হতে পারে না। কিন্তু আমার এগুলোর দরকার নেই আপাতত। কারণ কি? আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোন টেন্স আছে, অ্যান্ড সেন্টেন্সটা কি দিয়ে তৈরি হচ্ছে? ইফ দিয়ে তৈরি হচ্ছে। এটা সাবজেক্ট কোনটা? আই। ভার্ব কোনটা? হ্যাড। এখানে কয়টা ভার্ব? একটা। সুতরাং পরেরটাতে কয়টা আসবে? দুইটা। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এবার কি? সাবজেক্ট আই, সেম। দেখো এবার কি লিখবা? আই উড, উডের সংক্ষিপ্ত ভার্সন আই উড। তুমি চাইলে পুরোটাও লিখতে পারো, এরকমও লিখতে পারো। কিন্তু এর পরে কি হবে? ফ্লাই হবে, ফ্লু হবে, না ফ্লাউন হবে? বলো তো। ফ্লাই। কেন? কারণ উডের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। একটা ভার্ব, দুইটা ভার্ব। ঠিক আছে? কিন্তু এটাকে একটু চেঞ্জ করি আমরা। আমরা বললাম ইফ আই হ্যাড গট, if I had got, okay, if I had got the wings of a bird, if I had got, look, one, two verbs. If I had got the wings of a bird, না? ওকে, এখন এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। আই উড, ঠিক আছে। তা আমাদের কয়টা ভার্ব আনতে হবে? এখানে দুইটা ভার্ব, সো উই হ্যাভ টু ব্রিং থ্রি ভার্বস, তিনটা ভার্ব আনতে হবে। এই জন্য আমরা লিখবো আই would have, ওকে, একটা, দুইটা। এবার ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফ্লোন, আই উড হ্যাভ ফ্লোন। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উড হ্যাভ ফ্লোন, আমি উড়ে যেতাম। একটা ভার্ব, দুইটা ভার্ব, তিনটা ভার্ব। ইফ দেয়ার ওয়ার টু ভার্বস, তখন আসবে কয়টা? তিনটা। কারেক্ট? আচ্ছা, তাহলে আমরা র্যাপ আপ করে দিচ্ছি, আবার সেন্টেন্সটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে, ভালো করে মনোযোগ দিয়ে। তোমার ইয়ারফোনস দিয়ে নিশ্চয়ই শুনতেছ, তাহলে একদম কনসেন্ট্রেট করবা, অ্যান্ড ক্লোজ ইউর আইস অ্যান্ড জাস্ট ভিজুয়ালাইজ, মানে দেখার চেষ্টা করো দ্য সেন্টেন্সেস। আমরা কি দেখলাম? ইফ যুক্ত সেন্টেন্সে কয়টা পার্ট থাকে? দুইটা, একটা প্রিন্সিপাল আর একটা কি? সাবঅর্ডিনেট। এবং এই সেন্টেন্সটা কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স। দুটো ক্লজের মধ্যে প্রথম ক্লজটাতে যদি একটা ভার্ব থাকে, পরের ক্লজটাতে দুইটা ভার্ব হবে। ক্লিয়ার? প্রথম ক্লজটাতে দুটো ভার্ব থাকলে দ্বিতীয় ক্লজটাতে তিনটা ভার্ব থাকে। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার এই সেন্টেন্সের মধ্যে প্রথম ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের ক্লজটাতে ফিউচার ইনডিফিনিট হয়। ফিউচার ইনডিফিনিটে যদিও আমরা জানি উইল এবং শ্যাল ব্যবহৃত হয়, কিন্তু তুমি চাইলে ক্যান অথবা মে এই দুটো ভার্বও ব্যবহার করতে পারবে। দ্বিতীয় সেন্টেন্সে কি হলো? যদি পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম ক্লজটা ইফ যুক্ত ক্লজটা দ্বিতীয় ক্লজটাতে
উড অথবা শুড অথবা কুড অথবা মাইট প্লাস মূল ভার্বের বেস ফর্ম বসে। তৃতীয় সেন্টেন্সটাতে ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজে যদি পাস্ট পারফেক্ট থাকে মানে দুটো ভার্ব থাকে, তখন এর পরের সেন্টেন্সে সাবজেক্টের পরে উড অথবা শুড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ, আই রিপিট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। রুল নাম্বার 6। এবার লিখো রুল নাম্বার 7। দেখো মাঝে মাঝে তোমাকে সেন্টেন্সগুলো একটু চেঞ্জ করে দিতে, আমরা এতক্ষণ যে রুলটা পড়লাম ঠিক একই রকম একটা রুল আছে। কোনো সেন্টেন্স হ্যাড দিয়ে শুরু হতে পারে, হ্যাড, ঠিক আছে? হ্যাড দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলো কি হয়, যেমন হ্যাড আই, দেখো হ্যাড আই দ্য উইংস of a bird, had I the wings of a bird। শুনো লিখো এই ধরনের ক্লাস অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই নতুন, এই জন্য আমাদের টোটাল পার্টিসিপেশন অ্যান্ড কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমি in my experience this 18-19 years I've been teaching, I have never experienced such a time, and I could never think that yes I would be taking classes with a piece of paper and this sort of camera phone. Okay, but it happened, we had to adjust quickly. The earlier we adjust, the better it is. Look, had I the wings of a bird, had I the wings of a bird, কোন সেন্টেন্সের সাথে তুমি মিল পাচ্ছ? এই সেন্টেন্সটা মানে হচ্ছে আসলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, সেম জিনিস, জাস্ট হ্যাডটাকে সামনে নিয়েছে। এটা আসলে এই সেন্টেন্সটাকে মিন করে। তাহলে কোন সেন্টেন্সের প্রথমে যদি হ্যাড থাকে, আই রিপিট, কোন সেন্টেন্সের প্রথমে যদি হ্যাড থাকে, তখন এটা ইফ যুক্ত সেন্টেন্সের কথাই মিন করে। আর যদি ইফ যুক্ত সেন্টেন্স হয় তাহলে রুলটা তো তোমার জানা, তাহলে তুমি মনে মনে চিন্তা করবা কি, এখানে ইফ আছে, এখানে কয়টা ভার্ব আছে? একটা। দেখো এখানেও কয়টা ভার্ব? একটা, হ্যাড, রাইট? তার মানে পরের ক্লজে গিয়ে কয়টা ভার্ব হবে? দুইটা। তাহলে এখন আমরা মোটামুটি এই কথাটা ভুলে যাই, এটা মনে মনে চিন্তা করতে হবে। তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই, না? এখানে একটা ভার্ব, এখানে দেখো দুইটা ভার্ব। উড উইলের পাস্ট টেন্স, না? এবার ফ্লাই কেন? কারণ মডেল অক্সিলারিজ এর পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব আসে।